একটা ইকোসিস্টেমে আপনি সাধারণত দুইভাবে সার্ভাইভ করতে পারেন, ওয়েদার ইউ বিকাম দ্য প্রেডেটর অর ইউ বিকাম দ্য প্রে। অর্থাৎ হয় আপনি শিকারী হবেন, না হয় হবেন আপনি শিকার। পাল, সেন, মৌর্য, মুঘল, ব্রিটিশ, পাকিস্তান, ইন্ডিয়া, আওয়ার ফর্মার গভর্নমেন্ট, এতদিন সবার কাছে হয়ে এসেছি আমরা শিকার। তবে আর নয়, এবার আমরা হব শিকারী, because we have that spirit right now. By the end of this video, I will explain how we can be a predator in disguise and how we can create a greenhouse economy, a term that I came up with the help of one of the most controversial and absurd economic principle of universal basic income UBI, and bring everyone out of poverty and create Bangladesh the next Singapore. আমরা যদি একটু চায়নার দিকে লক্ষ্য করি অথবা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, ওরা যে আমাদেরকে লোন দেয়, আমরা বলতে ডেভেলপিং নেশনস, ওরা শুধুমাত্র এই কারণেই লোন দেয় না কারণ ওদের কাছে অনেক টাকা আছে, বরং ওরা এই জন্যই লোন দেয় বিকজ ইটস পেসিভ ইনকাম। শুধু তাই নয়, এই প্রজেক্টগুলোর মাধ্যমে ওরা ওদের দেশের বিভিন্ন প্রফেশনালস, ইঞ্জিনিয়ার্স এবং অনেক শ্রমিকের জন্য কর্মক্ষেত্র তৈরি করে ফেলে, যারা বৈদেশিক মুদ্রা দেশের জন্য আয় করে নিয়ে আসে। দেন ওয়াই ডোন্ট উই ইনভেস্ট ইন দ্য গ্রিন গ্রেট ওয়াল অফ আফ্রিকা, দ্য ভুটানস হাইড্রো পাওয়ার ডেভেলপমেন্ট প্রজেক্ট, দ্য মিয়ানমারস কানেক্টিভিটি প্রজেক্ট এক্সেট্রা। এখন আপনি বলতে পারেন, আগে আমি নিজের দেশে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করি এবং তারপরে আমাদের যখন অনেক টাকা হবে তখন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো ইনভেস্ট করব এবং আমরা বৈদেশিক মুদ্রা আয় করব। বাট নো, ইট উইল বি টু লেট। আমরা ঠিক যেমন পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রে সবাইকে সাজেশন দিয়ে থাকি যে কিছু টাকা সেভ করো অ্যান্ড ইনভেস্ট করো, দ্য আর্লি ইউ ইনভেস্ট দ্য আর্লিয়ার ইউ গেট দ্য বেনিফিট, এই ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু সেম না। আমি আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিরুদ্ধে কথা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি আমাদের বাজেটের 75% আমাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ব্যবহার করি, বাকি 25% উই ইনভেস্ট। আপনি যদি লক্ষ্য করেন, গত 15 বছরে আমাদের বিগত সরকার 11 ট্রিলিয়ন টাকা লুট করে নিয়ে গেছে। সেখান থেকে যদি আজকে 3 ট্রিলিয়ন টাকা 15 বছর আগে ইনভেস্ট করা হতো, প্যাসিভলি আমাদের কাছে প্রায় 15 ট্রিলিয়ন টাকার সমান বৈদেশিক মুদ্রা অর্থাৎ ফরেন রিজার্ভ থাকতো। বাট শুধু তাই নয়, আমরা বাইরের দেশে কোনো প্রজেক্টে ইনভেস্ট করলে যে আমাদের ইকোনমিক আউটলাইন একটা এক্সট্রা বেনিফিট আছে, সেই জিনিসটা আমি এক্সপ্লেন করব। লেটস সে আমার একটা জমি আছে অ্যান্ড এই জমিতে আমি যদি একটা ট্র্যাক্টর ইনস্টল করি তাহলে আমার এখানকার উৎপাদন বেড়ে যাবে দ্বিগুণ, এবং আমি যদি এখন 2টা ট্র্যাক্টর ইনস্টল করি তখন আমার উৎপাদনের হার বেড়ে যাবে 4 গুণ। এই জিনিসটাকে আমরা একটা গ্রাফে বসাই। লেটস সে ক্যাপিটাল ভার্সেস আউটকাম। এখন আমরা দেখলাম কি, প্রথম ট্র্যাক্টর ইনস্টলে দ্বিগুণ বেড়েছে, দ্বিতীয় ট্র্যাক্টর ইনস্টলে 4 গুণ বেড়েছে। এখন আপনার মনে হতে পারে পরেরটাতে হবে 8 গুণ, এরপরে 16 গুণ, এভাবে কনস্ট্যান্টলি রেভিনিউ গ্রো করতে থাকবে। বাট দিস ইজ নট ট্রু। আপনি যদি খেয়াল করেন, আমি যখন তৃতীয় ট্র্যাক্টরটা ইনস্টল করব, আমি তখনই শুধুমাত্র এই তৃতীয় ট্র্যাক্টর ব্যবহার করতে পারবো যখন এই দুটার মধ্যে একটা নষ্ট হয়ে যাবে। তার মানে এই তৃতীয় ট্র্যাক্টর ইনস্টলিং এ আমার রেভিনিউ জেনারেশন কিন্তু আগের রেটে বাড়ছে না, তখন কমে এটা হয়ে যাচ্ছে হয়তো বা 6 গুণ। এবং আমি যখন ফোর্থ ট্র্যাক্টরটা ইনস্টল করব, তখন যখন এই তিনটার মধ্যে যে কোনো 2টা ট্র্যাক্টর নষ্ট হয়ে যাবে, আমি এটা তখনই কাজে লাগাতে পারবো, তখন হয়তো আমার বেনিফিট হয়ে যাচ্ছে 7 গুণ। এবং এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে যাওয়ার পরে আমার রেভিনিউ আর্নিং একটা রেটে কমতে থাকে, অ্যান্ড এই কমাটাকেই বলা হয় ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। শুধু তাই নয়, এখানে আমাদের আরো একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে আমার 4টা ট্র্যাক্টর, এটার ডেপ্রিসিয়েশন আছে না, ডেপ্রিসিয়েশন কিন্তু উইথ টাইম কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ একটা পর্যায়ে গিয়ে আমার এই যে রেভিনিউ আর ডেপ্রিসিয়েশন উইল কোলাইড, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমার
যতই আমি এক্সট্রা ক্যাপিটাল ইনপুট করি আমার কিন্তু রেভিনিউ জেনারেশন কমে যাবে এবং সেটা থেকে কস্ট বেড়ে যাবে, বিকজ ডেপ্রিসিয়েশনটা আমার বেশি। এখন ধরেন আমি যদি 100টা পদ্মা সেতু বাংলাদেশে ইনস্টল করি, তাহলে একটা পর্যায়ে গিয়ে 100টা পদ্মা সেতু রিপেয়ার মেনটেন্যান্স কস্ট, যেগুলো ডেপ্রিসিয়েশন, এটা এতই বেশি হয়ে দাঁড়াবে যে সেটা থেকে আর্ন করার রেভিনিউ উইল বি ফার লেস দ্যান দ্য ইনকাম। তবে এই মডেলটা কিন্তু অ্যাবসলিউট না। কান্ট্রিজ লাইক কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া এন্ড আরো অনেক কান্ট্রিজ এইটাকে ওভারকাম করে এসেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমরা যদি এখন 100টা পদ্মা সেতু ইনস্টল না করে 75টা ইনস্টল করে এবং বাকি 25টার সমান টাকা অন্য দেশে কোনো প্রজেক্ট ইনস্টল করি, সেখানকার আমি যখন সর্বোচ্চ হারে মুনাফা করছিলাম সেই হারে যদি আমি আমার প্রফিটটা আর্ন করতে পারি, তাহলে আমাদের দেশে ফরেন রিজার্ভ বাড়বে। তাছাড়াও আমরা আমাদের দেশে যে এত হাজার হাজার ইঞ্জিনিয়ার্স প্রত্যেক বছর গ্র্যাজুয়েট হচ্ছে, এই যে এত শ্রমিক খুবই নিম্ন ওয়েজে কাজ করছে, এদেরকে দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারবো। আমার মেইন কথা হচ্ছে যে আমাদেরকে বাইরের দেশ থেকে নিজেদের দেশে টাকা আনতে হবে। আমি তখনই বড়লোক হবো যখন আমি তোমাদের পকেট থেকে টাকাটা বেসিক্যালি নিজের পকেটে ঢুকাবো। সো দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু মেক, দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু বিল্ড এ নেশন, যেটা অন্য সব দেশের রিসোর্স অ্যাবজর্ভ করে নিজে রিসোর্সফুল হবে, বাট আগের মতো রাজা বাদশার আমাদের যুদ্ধ করে নয়, বাট উইথ ব্রেইন অ্যান্ড টেকনিক্যালিটি। এখন যদি আমি লাইব্রেরি নামে একটা প্রবন্ধ পড়েছিলাম ছোটবেলায়, বুদ্ধদেব বসু, তো ওই সময়তে লাইব্রেরি খুব একটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন ছিল, কারণ ওখানে গিয়ে মানুষ জ্ঞান আরোহণ করতে পারতো। বাট এখন ডিজিটাল যুগ, এখন আমাদের সরকার যদি প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা স্কুল কলেজে গিয়ে একটা এমন লাইব্রেরি টাইপ ক্যাফে ক্রিয়েট করে, ইন্টারনেট ক্যাফে, যেখানে অনেকগুলো ইন্টারনেট থাকবে এবং যেখানে আমার স্টুডেন্টরা বা হচ্ছে যে কেউ মেম্বারশিপ নিয়ে ওখানে ইন্টারনেট যে কোনো টাইম স্প্যান অবধি অ্যাক্সেস করতে পারবে, যে ইন্টারনেটের মধ্যে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিংয়ের যে কোনো ধরনের ওয়েব ডেভেলপমেন্ট হোক, ভিডিও এডিটিং হোক, সব কোর্সেস ওখানে ডাউনলোডেড থাকবে এবং সবাই ওখান থেকে শিখে ফ্রিল্যান্সিং শিখতে পারবে। এবং ফ্রিল্যান্সাররা বর্তমানে যারা আছে তারা যে ধরনের ডিফিকাল্টিস ফেস করে সেই জিনিসগুলোকে যদি ইজি করে দেয় আমাদের গভর্নমেন্ট, তাহলে আমাদের দেশের হাজারো কোটি কোটি যে বেকার স্টুডেন্টসরা রয়েছে বা বেকার আনএমপ্লয়েড মানুষ যারা হচ্ছে কোনো কর্মসংস্থান পাচ্ছে না, তাদেরকে একটা অসাধারণ কর্মসংস্থান ক্রিয়েট করে দেওয়া পসিবল, যেখানে ওরা প্রত্যেক মাসে লাখ লাখ বৈদেশিক মুদ্রা দেশে ঘরে বসে নিয়ে আসতে পারবে। শুধু তাই নয়, আমরা যদি মানে there are a lot of things to learn from successful countries. আমরা যদি ইন্ডিয়ার দিকে দেখি, ইন্ডিয়ার অনেক বড় একটা ইন্ডাস্ট্রি কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি। তো বলিউড ইন্ডাস্ট্রি এত সাকসেসফুল হওয়ার সত্ত্বেও এটার মধ্যে একটা লুপ হোল আছে, অ্যান্ড ওদের লুপ হোলটাকে যদি আমরা ধরে ইউটিলাইজ করতে পারি, আমরা কিন্তু ওদেরকে আউটস্মার্ট করতে পারবো। আমরা জানি বলিউড ইন্ডাস্ট্রিতে মুভিগুলো কেমনে ক্রিয়েট করা হয়। প্রডিউসাররা প্রথমে ওরা একটা হেফটি লোন নেয়, বাট এই লোনটা ওদেরকে কিসের বেসিসে দেওয়া হয়? Based on their past and previous pictures that they have created. এখন আমরা খেয়াল করবো বলিউড মুভিসগুলোর স্টোরিজ ভালো না হলেও ওই মুভিগুলো কিন্তু ঠিকই অনেক টাকা আয় করে, দর্শক কিন্তু মুভিগুলো দেখতে চায়। বাট কেন দেখতে চায়? বিকজ অফ দ্য স্মার্ট মার্কেটিং। তো ওরা এত দূর এগিয়ে এসেছে মার্কেটিং ইনভেস্ট করে, বাট ওরা আবার পিছিয়েও পড়তেছে বিকজ ওদের মুভিগুলো স্টোরি রাইটিং খুবই খারাপ হয়। অ্যান্ড এটার একটাই রিজন, ওদের স্ক্রিপ্ট রাইটারদের জন্য ওদের বাজেট খুবই কম থাকে, স্টোরি রাইটারদের জন্য বাজেট অনেক কম থাকে, অনেকে প্রপার রেকগনিশনও পায় না, কারণ ওরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা অ্যাক্টরস অ্যান্ড অ্যাক্ট্রেসেসের পিছনে ইনভেস্ট করে। যারা ফেমাস অ্যাক্টর তারা অনেক কোটি কোটি টাকা ওদের হচ্ছে ফিল্মের পেমেন্ট হিসেবে নেয়। তো যেহেতু আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর অ্যাক্ট্রেসদের এত পেমেন্ট না, what if the government invests in our film industry, যেখানে স্ক্রিপ্ট রাইটার, স্টোরি রাইটারদের উপরে বেশি ইনভেস্ট করা হবে, তাহলে আরও স্টোরি রাইটার্স, আরও স্ক্রিপ্ট রাইটার্স বের হবে, ভালো ভালো স্টোরিজ বের হয়ে আসবে। আমরা যদি দেখি যে কিছুদিন আগে হাওয়া মুভি বের হয়ে এসেছিল, যেটা স্টোরির জন্য খুবই খুবই ফেমাস হয়ে গেছিলো। তো আমাদের দেশেও কিন্তু এই জিনিসটা পসিবল, আমরাও এমন মুভিজ ক্রিয়েট করতে পারি যা বাইরের দেশে থিয়েটারে দেখানো হবে এবং বাইরের দেশ থেকে আমরা আর্ন করব।
এটার জন্য গভর্নমেন্টকে অ্যাক্টিভলি এই জিনিসটাতে ইনভেস্ট করতে হবে। তাছাড়াও আই ক্যান গিভ অন অ্যান্ড অন এক্সাম্পলস কীভাবে আমরা বাইরের দেশ থেকে টাকা আমাদের দেশে ইনসার্ট করতে পারি। আমার মেইন যে এক্সাম্পলস দিলাম এগুলো জাস্ট এক্সাম্পলস, জেনারেলাইজ থিওরিজ অ্যান্ড আইডিয়াস, বাট মেইন ফোকাস কীভাবে আমরা বাইরের দেশের টাকা আমাদের দেশে বেশি বেশি করে এনে আমাদের ফরেন রিজার্ভটাকে বাড়াতে পারি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা দূর করতে পারি। আমরা যদি কোটা আন্দোলনে একদম রুটে যাই, ওয়াই ডিড ইট স্টার্ট? যদি দেশে এনাফ এমপ্লয়মেন্ট থাকতো তাহলে কেউ 20,000 টাকা সরকারি চাকরির কোটার জন্য এত আন্দোলন করতো না, কিন্তু রুট কজ ওয়াজ আনএমপ্লয়মেন্ট। তো এই আনএমপ্লয়মেন্টটাকে দূর করতে হবে, কারণ বাংলাদেশে এখন আমরা যদি বলি আমাদের সব থেকে বড় রিসোর্স কি, it's not gas, coal or any other natural resources or any other industry like agriculture or garments. It's rather our human resource. আমরা 17 কোটি মানুষের একটা দেশ। আমরা যদি এই 17 কোটি মানুষকে প্রপার হিউম্যান রিসোর্সে কনভার্ট করতে পারি, no one in the world can even come closer to us. এখন এই জায়গাটাতে অনেক বড় ইস্যু হচ্ছে যে এই যে প্রোটেস্ট গেল এবং সরকার পতন হলো, বাইরের দেশে কিন্তু আমাদের ইমেজটা ভালোই ড্যামেজ হয়েছে, যার কারণে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস অ্যান্ড বাইরের দেশ থেকে যে ব্যবসাগুলো আমাদের দেশে আসার কথা বা এতদিন করেছে ওরা কিন্তু অনেক রিলাক্টেন্ট হয়ে যাবে আমাদের দেশের প্রতি। সো এখানে আই উড হামলি রিকোয়েস্ট আওয়ার চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি যাতে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন এমন সিস্টেম ক্রিয়েট করেছেন, বিকজ আমরা সবাই ওরের যে নেক্সট পলিটিক্যাল লিডার কে হবে, বাট দ্য থিং ইজ আমাদের লিডারশিপের থেকে বেশি চিন্তা করা উচিত আমাদের সিস্টেমকে নিয়ে। আমাদের এমন সিস্টেম ক্রিয়েট করা উচিত যেখানে লিডার যে আসুক না কেন সিস্টেমের জন্য দেশ আগাবে। আমরা যত সাকসেসফুল দেশ আছে এদেরকে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা কিন্তু দেখব একটা পয়েন্টে দে গ্রিউ সো মাচ বিকজ দে ক্রিয়েটেড এ ফ্রি মার্কেট ইকোনমি। তো আমাদের দেশে ফ্রি মার্কেটটা আরও ভালোভাবে এস্টাবলিশ করতে হবে, যেখানে উই হ্যাভ টু অ্যাট্রাক্ট দ্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস মোর অ্যান্ড মোর, সিন্স আর ইউ হ্যাভ এ লট অফ কানেকশনস, ইউ ক্যান ডু ইট। আমাদেরকে যেটা করতে হবে, যেমন আমি একটু আগে বললাম যে বাইরের দেশের প্রজেক্টগুলোতে ইনভেস্ট করা, আমরা স্যার আপনার মাইক্রো ফাইন্যান্স মডেলই যদি অন্য কোনো দেশে ইনস্টল করতে পারি, দ্যাট ক্যান বি আ সোর্স অফ আনাদার ইনকাম অ্যাজ ওয়েল। আমাদের মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের যে বাইরের দেশের হচ্ছে কোম্পানিজগুলো আসবে এখানে যে ওদের ট্রেড ব্যারিয়ার, এস্টাবলিশমেন্ট ব্যারিয়ার, এটাকে একদম মিনিমালিস্টিক করতে হবে। উই হ্যাভ টু লার্ন ফ্রম সিঙ্গাপুর অ্যান্ড আদার ডেভেলপ নেশনস, যে ওরা এই জিনিসটাকে, ওরা এই গভর্নমেন্ট ব্যারিয়ার্সকে, এই ট্রেড ব্যারিয়ার্সকে কীভাবে সব থেকে মিনিমালাইজ করতে পারছে, যাতে বাইরের দেশের সবাই ওই দেশগুলোতেই অ্যাট্রাক্টেড হয়েছে, যে ওই দেশেই ওরা বেশি বেশি করে ইনভেস্ট করেছে অ্যান্ড বিজনেস করতে এসেছে। উই হ্যাভ টু মেক এ trade friendly environment, international trade friendly environment, যাতে companies like PayPal, Google and other companies comes and opens their branches here, because আমরাও চাই ইন্ডিয়া বা অন্যান্য হাইলি ডেভেলপিং নেশনদের সাথে রেসে পাল্লা দিয়ে ওদেরকে টাচ করতে। এখন আমি এতক্ষণ শুধু বাইরের থেকে টাকা ভেতরে আনার যে কথাটা বললাম না, ইটস এ পার্ট অফ দ্য প্রসেস দ্যাট আই এম গোনা টক অ্যাবাউট। যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে আমি একটা গ্রিন হাউস ইকোনমির কনসেপ্ট দিব, যেখানে আমরা বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হবে। সবাই গ্রিন হাউস এফেক্ট জানি, রাইট? সো হিট বাইরে থেকে আসবে, গ্লাস হাউসে ট্র্যাপ হয়ে সব বের হতে পারবে না, কিছু কিছু বের হয়ে চলে যাবে, আর হিটটা ট্র্যাপ হয়ে ভিতরে সার্কুলেট করতে থাকবে। সো বাইরের দেশ থেকে যে এতক্ষণ যে টাকাগুলো আসতেছিল সেগুলোকে আমরা এতক্ষণ হিটের সাথে কম্পারিজন করছিলাম। এখন ইম্পর্টেন্ট হচ্ছে একটা গ্রিন হাউস ইকোনমি ক্রিয়েট করতে হলে আমার এরকম একটা গ্লাস ক্রিয়েট করতে হবে, যাতে আমার ফরেন রিজার্ভ আমার দেশ থেকে বেশি একটা বের না হয়ে যায়। এটার জন্য আমাদের ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স অনেক বাড়িয়ে দিতে হবে। এখন সবাই বললো ওয়েট না, ওয়াই উড ইউ ডু দ্যাট? এখন বুঝতে হবে, কিছুদিন আগেও আমরা নিউজ পেয়েছি
যে গ্যাস সিলিন্ডার ইন্ডিয়াতে আমাদেরই গ্যাস 600 টাকায় বিক্রি হয়েছে, সেটা আমরা 1400 টাকা পার সিলিন্ডার কিনেছি। ওয়াই ইজ দ্যাট? কারণ এই যে কিছু সিন্ডিকেট আছে আমাদের দেশে, এই সিন্ডিকেট গুলা যখন আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট, তখন আমাদেরকে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আননেসেসারিলি, যেটা আমরা ইম্পোর্ট করার কথাই ছিল না, সেটা আমি বেশি দাম দিয়ে কিনছি আর বাইরের দেশে আমার টাকা দিয়ে দিচ্ছি। এবং যখন আমার প্রসেসিং হয়েছে, মাত্র ইল্ড হয়েছে, তখন আমি খুবই কম রেটে বাইরের দেশে আমার দেশের রিসোর্সেস এক্সপোর্ট করে দিচ্ছি। এখন এক্সপোর্ট করা নিয়ে আমার প্রবলেম নেই, বাট আননেসেসারি ইম্পোর্ট, যেটার জন্য প্রাইস বেড়ে যাচ্ছে, এটাকে আটকাতে হবে। এই অ্যাট দিস মোমেন্ট আমরা এতটা সবাই রিল্যাক্সড অ্যান্ড হ্যাপি বিকজ আমাদের রিসেন্টলি দ্রব্যমূল্যের দাম অনেক কমে গেছে, রাইট? ঠিক সেমটাই হয়েছিল 1990-তে সোভিয়েত ইউনিয়নের ফলের পর, যেখানে ওদেরও সিন্ডিকেট সব ভেঙে যাওয়াতে ওদের একটা র্যাপিড ডেভেলপমেন্ট এবং প্রাইসেসের একটা বিশাল ডিগ্রেডিং ইনফ্লাক্স দেখা গিয়েছিল। তো এই সেম জিনিসটা কিন্তু আমাদের সাথে হচ্ছে, বাট বেশি সময় লাগবে না এই সিন্ডিকেটগুলো আবার ফর্ম হয়ে যেতে। এই সিন্ডিকেটগুলোকে গোড়া থেকে ভাঙতে হবে, নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স বাড়াতে হবে। এখন ইম্পোর্ট ট্যাক্স বাড়ানোর সাথে এখানে কি সম্পর্ক? ইম্পোর্ট ট্যাক্স যদি বেশি হয়, তখন আমরা সবাই ইম্পোর্ট রিলাক্টেন্ট হয়ে যাব। তো তখন ইয়োর কোয়েশ্চেন মাইট বি, তাহলে যে জিনিস আমরা ইম্পোর্ট করি, যেগুলো হয়তো আমাদের দেশে প্রডিউস হয় না, সেগুলোর কি হবে? তখন অবশ্যই আমার দেশ চেষ্টা করবে সেগুলোর সাবস্টিটিউট ক্রিয়েট করতে। অ্যান্ড লেট মি টেল ইউ ওয়াই ইজ দ্যাট ইম্পর্টেন্ট। আমরা ইম্পোর্ট করতে করতে উই বিকাম সো রিলায়েন্ট অন আদার কান্ট্রিজ। আমরা যদি চায়না বা অন্যান্য কান্ট্রিগুলোর দিকে তাকাই, ওরা এমন একটা সিস্টেম, ইকোসিস্টেম ক্রিয়েট করেছে যেখানে দে আর অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট। সো ওরা ইম্পোর্ট কম করে এবং এক্সপোর্টটা বেশি করে। তো আমরা যদি চাই আমাদের দেশে অপরচুনিটি দেওয়া হোক লোকাল বিজনেসকে, লোকাল কোম্পানিজকে, ওরা সাবস্টিটিউট যদি ক্রিয়েট করতে পারে, হয়তো বা শুরুতে ওরা ইম্পোর্টেড প্রোডাক্টের মতো ভালো প্রোডাক্ট দিতে পারবে না, বাট অ্যাট সাম পয়েন্ট দে উইল বি এবল টু ডু দ্যাট। অ্যাট সাম পয়েন্ট যে ফ্রুটস হয়তো আমাদের দেশে প্রডিউস হতো না, বাট উই নিউ যে আমাদের সয়েল ওয়াজ ভেরি সুইটেবল ফর প্রডিউসিং দ্যাট, ওইটাও আমাদের দেশে অনেক হিউজ অ্যামাউন্টে প্রডিউস হবে বিকজ বাইরে দেশে ইম্পোর্ট হচ্ছে না, বাট দেয়ার ইজ এ ডিম্যান্ড ফর ইট। সো নতুন বিজনেসেস, ইন্ডাস্ট্রিজ, কোম্পানিজ আর গোনা ইমার্জ, যেগুলো আমাদের দেশের লোকালি প্রডিউসড প্রোডাক্টস বিক্রি করবে আমাদের কাছে। এতে আমাদের দেশে কি বেড়ে যাবে? প্রোডাক্টিভিটি। তো আমার একটা ফ্রেন্ডের সাথে আমি ডিসকাস করছিলাম অ্যাবাউট দিস হোল আইডিয়া। তো ও বলতেছিল হোয়াট ইফ মেডিসিনস এর মতো ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুবই নেসেসারি, তো শুরুতেই তো আর আমার সাবস্টিটিউট ইন্ডাস্ট্রিজ, কোম্পানিজ ক্রিয়েট হয়ে যাবে না বাংলাদেশে। তো শুরুতে হাউ পিপল আর গোনা অ্যাফোর্ড, স্পেশালি গরিব মানুষ কিভাবে অ্যাফোর্ড করবে? যদি এটা ওষুধ হয়, মেডিসিনস হয়, সেক্ষেত্রে কি? ব্রো, আমাদের দেশে দের ইজ স্কোয়ার, দের ইজ রেনেটা। সো কোভিডের সময় আমরা এত শর্ট টাইমে উই ফাউন্ড কিওর টু কোভিড। আর আমার দেশে যে এত ভালো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানিজগুলো আছে, ওরা যখন ইনসেন্টিভ পাবে নিজের দেশে এই অন্যান্য ওষুধ যেগুলো ইম্পোর্ট করে আনা হয় সেগুলো প্রডিউস করার, দেয়ার অবভিয়াসলি গোনা ক্যাপচার দ্য অপরচুনিটি। সো উই হ্যাভ টু টেক দ্য রিস্ক অ্যান্ড ইনক্রিজ দ্য ইম্পোর্ট ট্যাক্স as much as possible, যাতে এটা একটা গ্লাসের ব্যারিয়ারের মতো হয়ে দাঁড়ায়, যাতে আমার ফরেন রিজার্ভ বাইরে না যায়। আননেসেসারি ইম্পোর্টকে আটকাতে পারি, দেশে আরও বিজনেস বৃদ্ধি করতে পারি, মানুষকে ইনসেন্টিভাইজ করতে পারি আমাদের দেশের লোকালি প্রডিউস জিনিসকে বেশি বেশি করে ইউজ করতে। অ্যান্ড উই নিড এ হিউজ লেভেল অফ মার্কেটিং ফর দ্যাট অ্যাজ ওয়েল। ওইটা ডিফারেন্ট কনসেপ্ট। আমরা আজকে ডিটেলসে গ্র্যানুলার লেভেলে কিছু এক্সপ্লেন করতে যাচ্ছি না, আমরা শুধুমাত্র বেসিক লেভেলে বুঝতে যাচ্ছি কিভাবে আমরা বাংলাদেশকে নেক্সট সিঙ্গাপুর, অ্যাটলিস্ট তার কাছাকাছি একটা সুপার নেশন ক্রিয়েট করতে পারবো। এখন বুঝলাম যে টাকা বাইরে থেকে আসলো, আমি টাকা বাইরে যাওয়া থেকে আটকালাম, কিন্তু টাকা যখন আসে এটা গভর্নমেন্টের কাছে থেকে যায়, বড় বড় বিজনেসম্যানের কাছে থেকে যায়, কিন্তু গ্রিন হাউস এফেক্টে তো পুরা এলাকাতেই হচ্ছে হিটটা ডিসপার্স হয়ে যায়, ডিফিউজ হয়ে যায়। এখানে তাহলে কিভাবে আমরা এই জিনিসটা থেকে বের হয়ে আসবো? আমরা এখান থেকে বের হয়ে আসবো উইথ দ্য হেল্প অফ UBI। And now
things gets interesting. ইউবিআই অথবা ইউনিভার্সাল বেসিক ইনকাম এমন একটা কনসেপ্ট যেখানে ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে একটা বেসিক ইনকাম দেওয়া হয় গভর্নমেন্টের দ্বারা, যে টাকাটা ওরা যে কোনোভাবে ইউজ করতে পারে। এই টাকার অ্যামাউন্টটা সবাইকে দেওয়া হয়, দ্যাটস দ্য থিওরি। বাট এই থিওরিটা আমরা ফুললি সেভাবে ইমপ্লিমেন্ট করব না। আমরা আমাদের দেশে এটা যেভাবে ইমপ্লিমেন্ট করব সেটার মাধ্যমে আমাদের এক, দারিদ্র্যমুক্ত দেশ তৈরি করতে পারবো, দুই, মানুষজনকে ডিপ্রেশন এবং অন্যান্য রিপ্রকাশন থেকে বের করে আনতে পারবো এবং তাদেরকে ইনসেন্টিভাইজ করতে পারবো টু ওয়ার্ক মোর, অ্যান্ড থ্রি, মানুষ শুধুমাত্র কন্টেম্পোরারি জবসের দিকে আগাবে না, ফিক্সড জবসের দিকে আগাবে না। নাও দে আর গোনা হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম টু চুজ দ্য পাথ দে ওয়ানা চুজ। প্লাস আমরা আমাদের দেশের বিজনেস পোর্টফোলিওকে ডাইভার্স করব। অ্যান্ড সেটা কিভাবে? আমাদের দেশে যাদের ইনকাম 10,000 টাকার নিচে তাদেরকে প্রত্যেক মাসে সরকার 10,000 টাকা করে দিয়ে দিবে, নো ম্যাটার হোয়াট। অ্যান্ড এটা থেকে কোনো রিটার্ন সরকার নিবে না। এই 10,000 টাকাটা সরকার আবার কিভাবে ফান্ড করবে? এই যে বাইরের দেশ থেকে টাকা আসলো, এই যে বড় লোকদের থেকে ট্যাক্স নিলাম, সেখান থেকে আসবে। এখন আপনার মাথায় আসতে পারে, তাহলে কি এটা ইনফ্লেশন বা মানুষকে কাজ করতে ডিইনসেন্টিভাইজ করবে না? এই প্রবলেমগুলোকে আমরা ফেস করব না? না। হাউ আর উই গোনা ডু দ্যাট? এই টাকাটা ক্যাশে দেওয়া হবে না, এই টাকাটা একটা কার্ডের মধ্যে প্রত্যেকে ডিজিটাল কারেন্সি হিসেবে দেওয়া হবে এবং এই ডিজিটাল কারেন্সি এই মানুষগুলা শুধুমাত্র সেই জায়গাতে ইউজ করতে পারবে। এই বিজনেসের সব লোকাল র ম্যাটেরিয়ালস বাংলাদেশের তৈরি এবং যে প্রোডাক্টগুলো শুধুমাত্র বাংলাদেশে ইউজ করা হবে, শুধুমাত্র সেই বিজনেসকে এই টাকা দিয়ে ওরা ওই বিজনেস থেকে জিনিসপত্র কিনতে পারবে এবং ইউটিলাইজ করতে পারবে। সেটা একটা মুরগির দোকান হতে পারে, সেটা একটা এডটেক স্টার্টআপ হতে পারে, সেটা একটা ছোটখাটো বিজনেস হতে পারে, কিন্তু সেটা যাই হবে সেটা শুধুমাত্র বাংলাদেশের প্রডিউসড, বাংলাদেশের র ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এবং বাংলাদেশের ভিতরে বিজনেস করবে এমন বিজনেস থেকে ওরা প্রোডাক্ট কিনতে পারবে ডিজিটাল কারেন্সি দিয়ে। তো কোরিয়াতে একটা সিটিতে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট এভাবে করে দেখা গেছে যে এই স্মল বিজনেসগুলোর এক মাসেই 45% বিজনেস বেড়ে গেছে। এখন আপনার মনে হতে পারে এটা তো সরকারের টাকা জাস্ট ফ্লো হয়ে ওর কাছে আসলো, ব্যাপারটা এরকম না। একটা ব্যবসার যখন ব্যবসা বাড়ে তখন ও নিজের প্রোডাক্টগুলোকে ইমপ্রুভ করার ট্রাই করে, আর যখন অন্যান্য মানুষজন দেখবে এই ব্যবসাটা ভালো চলতেছে তখন ওর চারপাশে আরো কম্পিটিশনস ক্রিয়েট হয়। অ্যান্ড যখন ক্রিয়েট হয় তখন একটা ফেয়ার কম্পিটিটিভ মার্কেট ক্রিয়েট হয়, আর সেই ফেয়ার কম্পিটিটিভ মার্কেটে বিজনেস আরো বুম করতে থাকে, প্রোডাক্টস আরো বেটার হতে থাকে, প্রাইসেস আরো বেটার হতে থাকে। তো প্রোডাক্টস গুলো যখন দেশের তৈরি হবে এবং দেশের ব্যবসা ক্ষেত্র যখন বেড়ে যাবে তখন কর্মসংস্থানও বাড়বে, তখন আমাদের দেশে প্রোডাক্টসের বা বিজনেসের পোর্টফোলিও বড় হবে। এখন আমি কেন এত বারবার ফোকাস করতেছিলাম যে আমাদের দেশের বিজনেস পোর্টফোলিওকে বড় করতে হবে? কেন? ওয়াই? ওয়ান অফ দ্য বিগেস্ট লাইজ ইন ইকোনমি ইজ যে একটা দেশ গ্রো করে বাই স্পেশালাইজিং ইন দেয়ার কম্পারেটিভ অ্যাডভান্টেজ। অর্থাৎ আমার দেশে এগ্রিকালচার সেক্টর ভালো দেখে আমি শুধু এগ্রিকালচার ইনভেস্ট করবো, বা আমার গার্মেন্টস সেক্টর উন্নত দেখে আমি গার্মেন্টস সেক্টর ইনভেস্ট করবো, গার্মেন্টস সেক্টরে ফোকাস করবো, ওখানে স্পেশালাইজ করবো। এভাবে কিন্তু কোনো ডেভেলপড নেশন আজ অব্দি বড় হয়নি। ওরা ডেভেলপড হয়েছে বিকজ দে ডিডন্ট স্পেশালাইজ ইন দ্য কম্পারেটিভ অ্যাডভান্টেজ, দে অ্যাকচুয়ালি ডাইভার্সিফাইড ইন দ্য কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এই জিনিসটা যদি একটু বুঝতে হয় সেই তাহলে আমরা একটু বুঝাই যে ধরেন দুইটা ফিল্ড, একটা বাংলাদেশের ফিল্ড আর একটা জাপানের ফিল্ড। এখানে কৃষক গরু দিয়ে লাঙল টানতেছে আর এখানে কৃষক ট্র্যাক্টর দিয়ে লাঙল টানতেছে। বাট আপনার এখন মনে হতে পারে জাপানের থেকে বাংলাদেশে বিল বাড়াতে হবে, জাস্ট গরুটাকে সরিয়ে একটা ট্র্যাক্টর আনতে হবে। বাট এই ট্র্যাক্টরটাকে আনতে হলে এই জমির মালিকের আগে ওই ট্র্যাক্টর কেনার ক্ষমতা থাকতে হবে। জাপান কি করেছে? জাপান প্রথমে ব্যাটারি মেকিং নিয়ে স্পেশালাইজ করেছে। ওরা ব্যাটারি বানানো শুরু করলো এবং ব্যাটারি বানানোতে স্পেশালাইজেশন আনলো। এরপরে কেউ চাকা বানানোতে স্পেশালাইজেশন আনলো, কেউ ইঞ্জিন বানাতে আনলো, কেউ সবকিছুকে অ্যাকুমুলেট করে ট্র্যাক্টর বানাতে স্পেশালাইজেশন আনলো।
তারপরে ওদের লোকালি প্রডিউস ট্র্যাক্টরস যেগুলো কম দামে একটা কৃষক অ্যাফোর্ড করতে পারবে, তখন ওই কৃষক যে আনলো ট্র্যাক্টর, বাড়লো এগ্রিকালচার ইল্ড, বাড়লো আশেপাশে আরো ইন্ডাস্ট্রি। সো আমাদের দেশকে এখন ডাইভার্সিফাই করতে হবে ইন আওয়ার কম্পারেটিভ অ্যাডভান্টেজেস। এটার জন্য আমাদের স্মল বিজনেস স্টার্টআপস এদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে, এন্ড সরকার যদি এই ইউবিআই এই প্রসেসটাকে নিয়ে আসে, যেখানে প্রত্যেকটা মানুষ এই প্রত্যেক মাসে ওর পাওয়া 10,000 টাকাকে এই বিজনেসগুলোতে ইউটিলাইজ করবে, ধান, চাল, মুরগি, জামা কাপড়, এডুকেশন, যে কোনো সেক্টরে, তখন ওখানে আমার বিজনেসেস বাড়বে, আমার দেশের প্রোডাক্টিভিটি বাড়বে। অ্যান্ড এই যে ইনকামটা আমরা বাইরের দেশ থেকে হচ্ছিল, এটা শুধু বড়লোক এবং গভর্নমেন্টের কাছে অ্যাকুমুলেট হয়ে থাকবে না, এটা পুরা দেশে সার্কুলেট হবে। মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে যাবে, কেউ পভার্টি লাইনের নিচে থাকবে না, সবার ইনকাম 10,000 টাকার উপরেই থাকবে। এবং অনেক মানুষ দেখা যাবে যে এই 10,000 টাকাকে ইউটিলাইজ করতেছে, কেউ ব্যবসা শুরু করছে, স্টুডেন্টরা পার্ট টাইম জব না করে পড়ালেখায় মনোযোগ দিচ্ছে, এবং অনেকে ডিপ্রেশন, এনজাইটি থেকে বের হয়ে আসতে পারতেছে, অনেকে চাকরি ছাড়ার ভয় থেকে বের হয়ে অন্য কিছু স্টার্ট করতে চাচ্ছে না, তার প্যাশন ফলো করতে পারতেছে না, সে এই টাকা ইউটিলাইজ করে ওখান থেকে বের হয়ে এসে ওর প্যাশনকে ফলো করতে পারতেছে। সো এই সব কিছুই কিন্তু পসিবল হবে যদি আমরা এগুলা করি। কিন্তু এখানে ল্যাফার কার্ভের একটা বড় ইম্পর্টেন্স আছে। ল্যাফার কার্ভ হচ্ছে একটা ইকোনমিক থিওরি, যেখানে আমরা দেশের ইনকাম ট্যাক্সটা কমিয়ে দিব ফর দ্য স্মলার বিজনেসেস অ্যান্ড স্টার্টআপস, এবং ওদের যে বিজনেস স্টার্ট করার গভর্নমেন্ট ব্যারিয়ার্স, এগুলো যদি আমরা কমিয়ে না দিই, আমরা যদি ইকোনমিক সোলো মডেল, যারা আমরা বিবিএ বা হচ্ছে ইকোনমিক্স স্টুডেন্ট, আমরা তো সবাই সোলো মডেলের ব্যাপারে জানি, তো ওখানে যে ইনস্টিটিউশন পার্টটা আছে, এই ইনস্টিটিউশন গুলো যদি আমরা হচ্ছে দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসা, মাল্টিন্যাশনাল কোম্পানি সেট আপ করা, দেশের নিজেদের স্মল বিজনেস সেট আপ করা বা স্টার্ট আপ সেট আপ করা, এগুলো ফ্রেন্ডলি না হয়, তাহলে আমরা অ্যাজ এ কান্ট্রি আর গ্রো করার অপরচুনিটি পাবো না। এই একটা অপরচুনিটি আমরা পেয়েছি, অ্যান্ড এই একটা অপরচুনিটিকে আমাদের গ্র্যাব করতে হবে, আমাদের দেশে এই উন্নতি আনতে হবে। অ্যান্ড আই বিলিভ যদি এই ইউবিআই কে আমরা এস্টাবলিশ করি, আমরা যদি ইম্পোর্ট ট্যাক্স বাড়িয়ে দিই, আমরা যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনা বাড়িয়ে দিই, আমরা যদি আমাদের দেশের মানুষকে ইউটিলাইজ করে কিভাবে বাইরের দেশের মুদ্রা আনা যায় সেটাতে ফোকাস করি, আমরা যদি বাইরের দেশের প্রজেক্টে ইনভেস্ট করি ইন দ্য ফার লোয়ার ডেভেলপিং ইকোনমিসে, আমরা যদি এই যে আমাদের প্রত্যেক বছর আমরা দেখি ইন্ডিয়াতে 19 লক্ষ স্টুডেন্ট বাইরের দেশে পড়তে যাচ্ছে, ঠিক আছে, ওরা ওই দেশে গিয়ে বড় বড় পজিশনে যাচ্ছে এবং ওরা কিন্তু ওদের দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে। আমরা যদি সিঙ্গাপুরের দিকে খেয়াল করি, সিঙ্গাপুর থেকে কিন্তু অনেক মানুষ মালয়েশিয়া যেয়ে থাকছে, ওখান থেকে ওরা অনেক বৈদেশিক মুদ্রা সিঙ্গাপুরে নিয়ে আসতেছে, অ্যান্ড ওরা কিন্তু জিডিপি পার ক্যাপিটাতে পার্টিসিপেট করতেছে না, বাট দে আর স্টিল কন্ট্রিবিউটিং টু দ্য জিডিপি। তো আমরা সবাই অনেকটা ব্রেন ড্রেনের বিপক্ষে, কিন্তু আমার কথা হচ্ছে আমি জানি আমাদের দেশের এডুকেশনাল সিস্টেম কেমন। সো ওয়াই নট সেন্ড দ্য স্টুডেন্টস, বাইরে পাঠাই, ওরা বাইরের দেশ থেকে নলেজ নিয়ে আসুক, রিসোর্স নিয়ে আসুক, তারপর ওদের জন্য আমরা ততদিন এমন একটা দেশ ক্রিয়েট করি যে ওরা ওই দেশে না থেকে এই দেশে চলে আসতে বাধ্য হয়, এবং ওই দেশে একটা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস লাইফ লিড না করে আমাদের দেশে আপার ক্লাসের একটা লাইফ লিড করুক। কিন্তু সেটার জন্য কি লিভিং স্ট্যান্ডার্ড বাড়াইতে হবে। সো আমরা কিন্তু কেউ কখনো বুয়েট, চুয়েট, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এগুলা বাদে কাউকে বলি না যে তুমি ইন্টারমিডিয়েটে এসএটি প্রিপারেশন নাও, তুমি আইএলটিএস এর প্রিপারেশন নাও। আমি জিম্যাট দিব, আজ অব্দি আমি জিম্যাটের কোনো কোচিংয়ে খুঁজে পাই না। সো দ্য থিং ইজ যে আগে ব্রেন ড্রেন করি, ওরা রিসোর্স আর হচ্ছে সব নলেজ নিয়ে দেশে ফিরে আসুক, দেশের উন্নতি করুক, অ্যান্ড ব্রেন তারপরে রিড্রেন করি। সো লেটস ফোকাস on developing this nation to a better position. And before ending this, I'm gonna just say যে please, those who have the caliber, the wish to develop the country, যাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স আছে, কেউ অনেক বছর ধরে ডেভেলপিং সেক্টরে কাজ করে এসেছে ব্র্যাক বাদন ইনস্টিটিউশনে, প্লিজ কাম আপ। যাদের এক্সপার্টিজ আছে পার্টিকুলার মিনিস্ট্রিজের সেক্টরে, প্লিজ কাম আপ, প্লিজ স্ট্যান্ড আপ। পলিটিক্স খারাপ জিনিসটা, আপনি পলিটিক্সে যদি আসেন, আপনি ভালো মানুষ হন, আমার পলিটিক্স ভালো হবে। আমাদের
পার্টিস ফর্ম করতে হবে বিফোর দ্য নিউ ইলেকশন। নতুন পার্টিস দরকার। উই ডোন্ট ওয়ান্ট এনি আদার ফ্যাসিস্ট গভর্নমেন্টস। উই ডোন্ট ওয়ান্ট বিএনপি, আওয়ামী লীগ, জামাত, নন অফ দ্য আদার পার্টিস। উই ওয়ান্ট নিউ পার্টিস, যেখানে রাইটফুল পিপল কামস আপ টু দ্য স্টেজ অ্যান্ড টেকস দ্য নেশন ফরওয়ার্ড। থ্যাংক ইউ।